আজকে ঐতিহ্যবাহী আশুলিয়ায় 1 নম্বর ওয়ার্ডের নয়াপাড়া কান্দাল এলাকার বিএনপি নেতৃবৃন্দদের সাথে আজকে উঠান বৈঠকে উপস্থিত সম্মানিত সভাপতি, এলাকার কৃতি সন্ধান জনাব হাকিম মাত্র, উপস্থিত এখানে বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত এবং যাদের জন্য আজকে আয়োজন এলাকার মুরব্বিয়ান সুধীমণ্ডলী ও এলাকা বিভিন্ন দুইটি গ্রামে বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। মনে হচ্ছে একটা ইলেকশন ভাব। ইলেকশনের সময় যেরকম আমরা সন্ধ্যা পরে গ্রামে গ্রামে গিয়ে উঠান বৈঠক করি, এলাকার সমস্যার ব্যাপার নিয়ে আলোচনা হয়, কখনো নেতা সেগুলো কিছু প্রতিশ্রুতি দেয়, কিছু আশ্বাস দেয়, কিছু প্রতিশ্রুতি পূরণ হয়, সেরকম একটা আমেজ এই জায়গায় আমরা পাচ্ছি। কিন্তু ইলেকশন কবে আমরা জানি না, বাট ইলেকশন হবে, এতে কোনো সন্দেহ নেই। আর আরেকটা কথা আমরা মনে আছে, আমরা মনে করছি যে 15-16 বছর যে জুলুম অত্যাচার হয়েছে, অনেকে মনের কথা তো অনেকে বলতে পারে নাই, এলাকায় আসতেও পারে নাই, অনেকে আছে যাদের বাবা মা জানা যায় সন্তান যেতে পারে নাই, অসুস্থতার সময় বাপ মা খবর নিতে পারে নাই, পারিবারিক অনুষ্ঠানে অনেকে যেতে পারে নাই। এখানে বিএনপি অনেক নেতাকর্মী আছে, অল্প সবার নামে মামলা আছে, বেশিরভাগ নেতাকর্মী কম বেশি জেলে গেছে এবং এই মামলা কবে শেষ হবে সেটাও জানি না। সরকার বলছে না আস্তে আস্তে শেষ হয়ে যাবে, সেই অপেক্ষায় আমরা সবাই প্রহর করছি। আর যারাই সব অপকর্ম করেছে, মালকামারা যারা, যাদের অত্যাচারে আমরা বাসায় থাকতে পারি নাই, বেশিরভাগই পালিয়ে গেছেন। অনেকে এখনও সাহস করে আমাদের নেতা কর্মীদের ম্যানেজ করে এখনও অনেকে এলাকায় আছেন। অনেকে কিছুদিন পরে আস্তে আস্তে আরও কিছু নেতা কর্মীকে ম্যানেজ করে এলাকায় আসার থাকার চিন্তা করছেন। এরকম প্রেক্ষাপটে আমাদের উঠান বৈঠকগুলো এই কারণে গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগের পতন হয়েছে একটাই কারণে, কারণ তারা জনগণের কথা কখনো ভাবেনি, এতে কোনো সন্দেহ নেই। আজকে দেখেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলা, ধর্মীয় প্রতিষ্ঠানগুলা তারা নষ্ট করেছে, ধ্বংস করেছে। আর মসজিদে যারা দায়িত্ব নিয়েছে, সভাপতি হয়েছে, আগে আমরা কি করতাম, যারা মসজিদে জমিদান করে, মসজিদকে অবশ্য সময় তাদের বাপ দাদারা সহযোগিতা করেছে, যা বাড়িটা মসজিদের কাছে, মসজিদের উন্নয়নে যা ভূমিকা আছে, কিংবা সবসময় ডাক্তার তাকে পাওয়া যায়, যা একটা মান সম্মান আছে, যাদের পরিবারটা বড়, যা ব্যক্তি হিসেবে অনেক গুরুত্বপূর্ণ, যার হাত একটু খোলামেলা, যাকে সবাই মানবে, যার গ্রহণযোগ্যতা বেশি, এরকম লোককে মসজিদের সভাপতি করা হতো। আওয়ামী লীগ এসে তাদের দলে কিসে ওয়ার্ডের নেতা, থানার নেতা, ছাত্রলীগ, যুবলীগ, এদেরকে ধরে আইনা মসজিদে, যে হয়তো নামাজও পড়ে না, নামাজ জানেও না, সে হচ্ছে মসজিদ কমিটির সভাপতি। সে তো জানে যে আমি তো এই পদটা আমার নেতাদের টাকা পয়সা দিয়ে হয়েছি, যে আমি তো টাকাটা দিলাম, টাকাটা তুলতে দেবো না। মসজিদে যেহেতু টাকা আছে, এই টাকা আস্তে আস্তে সে 2-4 বছরে যা আছে, এটা ব্যবসার মধ্যে একটা ধরলো যে আমার কাছে 50,000, আমি 3-4-5 লাখ টাকা নিয়ে গেছি, খেয়ে ফেলাইছি, ধ্বংস করছি, বাড়ি বাজার করছি, জমি করছি। যে 2 কলম লেখাপড়া জানে না, সে মাদ্রাসা, স্কুল, কলেজের সভাপতি হয়েছে এবং একটা কাজ তারা ভালো করছে, কেউ দুর্নীতি করে নাই, চুরি করে নাই, একজন লোকের নাম আমি বলতে পারবো না, সবাই যার যার টাকার থেকে টাকা চুরি করছে শিক্ষা প্রতিষ্ঠান। এখন এই প্রতিষ্ঠানগুলো কিন্তু জনগণের টাকায় হয়েছে, ছাত্রদের বেতনে শিক্ষা প্রতিষ্ঠানে টাকা জমা হয়, আর সরকার এমপিভূত শিক্ষকদের বেতন দেয়। এই স্কুলে কলেজে যা উন্নয়ন হয়, এটা ছাত্রের টাকা, এটা অন্য কেউ টাকা পয়সা দেয় না। ছাত্রছাত্রীর টাকা, মুসল্লিদের টাকা, এইসব টাকা কষ্ট করে বছরকে বছর জমা হয়েছে। আপনারা সভাপতি হইয়া, সেক্রেটারি হইয়া এইসব টাকা
লুটপাট করে খেয়ে ফেলেছে। এদের বিচার কিন্তু এখনো শুরু হয় নাই। আপনি ভাই বোনরা সে শান্তিতে আছে, যেখানে পড়ে আছে এখনো কিন্তু সে ঘুমাইতে পারতেছে না। এবং তাদের পরিণতি একসাথে আমরা জানতাম কি যে অনেক সব কিছুর বিচার এই দুনিয়াতে হয় না, কিছু পরকালও হয়। কিন্তু দেখেন এই যে আল্লাহ এমন একটা দৃষ্টান্ত আমাদের দেখিয়ে দিল যে তোরা অনেক বাড়াবাড়ি করছো, 15টা বছর তোদের দায়িত্ব দিছিল, তোরা রাজা বাদশাদের মতো দেশ শাসন করছে। আমার ওই চেয়ারটা দেখলে না মনে হয় এটা তো সিংহাসনের মতো। আমি তো এমপি হই নাই, আমার এত বড় চেয়ারটি এখনো বসাইতে হবে কেন? কিন্তু দরকার নাই, এটা তো আওয়ামী লীগ এই কাজ করছে। তা আমি কি আওয়ামী লীগ কোনো সহন করবো যারা দেশ থেকে বিদায় হয়ে গেছে না? এই যে পিছিয়ে লাইন ধরে নেতারা দাঁড়িয়ে থাকতো, মানুষ দেখতো সব নেতারা যাদের ভয়ে আমরা এলাকায় থাকতে পারি না, ঘুম আমার, তারা নেতার পিছনে লাইন ধরে দাঁড়িয়ে আছে। ওই সিনটা দেখলে আমারও খারাপ লাগে যে এই খারাপ দৃষ্টান্ত রাখা যাবে না। স্টেজে লোক আছে বাইরে, এখানে দর্শক আছে 30-40 জন, স্টেজে আছে 1-10 লোক, দেখছি আমরা, আমাদের কাছে অনেক ভিডিও আছে। তো এই পিছিয়ে দাঁড়ালে আমার ওই সিনটা মনে পড়ে। অনেক জায়গায় দেখছি এমপি গেছে, মন্ত্রী গেছে, লোক 20-30 জন, চেয়ার সব খালা, চেয়ার সুন্দর করে সাজাইছে 1000 চেয়ার, লোক আছে 65 জন, 52 জন। আমরা মাঝে মাঝে আমাদের লোকজন গুই না ভিডিও পাঠাইতো, ভাই লোক 52 জন আছে, এটা 1 ঘন্টা আগে, এখন আছে 32 জন, 20 জনের কাছে গায়, আমাকে কাজ শেষ, আমাকে চেহারা দেখানো শেষ, এখন আমাকে এখানে কোনো কাজ নাই। ওই সব কথা বলার জন্য এখানে আসেনি। আমরা আসছি যে আমরা যেন জনগণকে ভোগান্তি না দিই, যে জনগণকে কষ্ট দিয়া 15 বছর ডাকে ফাটে দেশ চালায়া এই দেশ থেকে পলায় গেছে তাদের নেতৃত্ব। পৃথিবীর ইতিহাসে নাই একটি সরকার পতন হইলে তার 300 এমপি একসাথে পলায় যায়, আমি দেখি নাই, শুনি না। কেন রে বাবা তোরা পলাশ কেন? তোরা এত জনপ্রিয়, তোরা এত ভোট দিছ, রাত্রে সিল মারতে মারতে সকাল পর্যন্ত মারছো, ডাকশো ভরে গেছে গা, কত ফুর্তি, কারো জামানত নাই, এটা নাই বিএনপি প্রার্থীদের, তো তখন জনগণ এত পছন্দ করে দেখে তো বাক্স করে ভোট দিছে। কিন্তু তোরা পলাশ কেন? জনগণের কাছে যা, যে আমার মানুষ মারতে চায়, ভাই আপনি রক্ষা করেন, আমি আপনার লেগে অনেক কিছু করছি। কেউ রক্ষা করে না, জানে জনগণ তাকে রক্ষা করবো না, এর লেগে তারাও পড়াইছে। এখনো আশা আছে তাদের আপনাকে এই চলে আইব, এই আশায় এখনো তারা অপেক্ষা আছে। এরকম আশা নিয়ে 15 বছর 16 বছর আমরা ছিলাম, সব আশা সবার পূরণ হয় না। আপনাদের নেত্রীও এই জীবন দশায় এই বাংলাদেশের মানুষের দেখতে পারবো কিনা আমি জানি না। আপনারা স্বপ্ন দেখছেন খুব সহসা, আল্লাহ উপরে আছে, কার ভাগ্যে কি আছে সেটা তো আমি বলতে পারি না, কিন্তু সহসা আমলি ক্ষমতা আসবে এই চিন্তা আর করেন না। আজকে দেখেন 1500 ছাত্র জনতা শ্রমিক মারা গেছে এই শেখ হাসিনার তাণ্ডবে, তার ছাত্রলীগ যুবলীগের গুলিতে, তার পুলিশ আনসার ডিবির গুলিতে, তার সাজানো গুছানো বাগান তছনছ হয়ে গেছে। সে মনে করছে গুলি করে আর ও তো ঠান্ডা হয় নাই, হেলিকপ্টার দিয়েও গুলি করছে। আপনারা দেখছেন 2 বছরের শিশু মারা গেছে, 1 বছরের শিশু মায়ের কোলে বারান্দায় দেখতে এসে নিচে হইচই কেন কিসে মিছিল, তারও মারা যেতে হয়েছে। আজকে 15,000 16,000 17,000 লোক আহত হয়েছে, পঙ্গু হয়েছে, অনেকে 2 চোখ নাই, 1 চোখ নাই, অনেকে হাত নাই, পা নাই, অনেকে এখনো কঠিন অসুখে এখনো হাসপাতালে আছে, অনেকে বাড়িতে আছে। অল্প সময় 1-1.5 মাসে এত লোক বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধ মারা যায়নি। এই সাভারে 5 তারিখে 70 থেকে 80 জন লোক শুধু 5 তারিখে মারা গেছে, যখন শেখ হাসিনা অলরেডি ইন্ডিয়াতে পালায় চলে গেছে। লোকজন জানে না, পুলিশে ধরতে গেছে, মারতে গেছে, বিক্ষোভ করতে গেছে, থানা হামলা করতে গেছে। পুলিশ ইচ্ছা মতো আওয়ামী লীগ যুবলীগের সাথে ইচ্ছা মতো গুলি করছে। শুধু তাই না, এই বাইরে আব্দুল কাফি এডিশনাল এসপি, তার নেতৃত্বে কয়েকজন ছাত্র 6 জন ছাত্রকে গুলি করে ভ্যান গাড়িতে শোয়া পেট্রোল ঢাইলা তাদের আগুন লাগাই দিছে, তাদের লাশের চিহ্ন যেন খুঁজে না পাওয়া যায়। এরা কি মানুষ? ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করা, প্রমোশনের জন্য শেখ হাসিনা কাছে হওয়ার লেগা আপনি এই কাজ করতে পারেন? আপনি তো গুলি করে মানুষও মারতে পারেন, পুলিশ ইচ্ছা করে মানুষ মারতে পারে? অনেক দেশে আছে পুলিশ গুলি করতে পারে না, লাঠি দিয়ে লাঠি চাষ করতে পারে, টিয়ার গ্যাস করতে পারে,
কোনো গুলি করার ক্ষমতা অনেক সভ্যদেশে নাই। কিসে পুলিশ গুলি করবে? তাদের উপর গুলি করবে। সন্ত্রাসী ধরনের আলাদা বাহিনী আছে, পুলিশের সেই কাজ না। তো এই যে এই কাজগুলো আপনারা করলেন, এখন আপনি স্বপ্ন দেখেন একটু অনুশোচনা নাই। তারা অন্যায় কাছে জাতির কাছে মাপও চায় না। এখনো কয় তাদের নেত্রী নাকি ভালো, তাদের নাকি আবার দেশ পরিচালনা করবে। এখনো পলায় টলে আছে তাদের নেত্রী। যখন ভোটের মাধ্যমে একটা দল আসবে, ধরেন আল্লাহ যদি চাইতো বিএনপি ক্ষমতা আসবে, তখন দেখবেন আওয়ামী লীগের এইসব সম্পদ টম্পদ ফলায় পড়ে, বা এখনো সম্পদ লুকে ঢুকে যাচ্ছে। টাকা কিছু ব্যাংকে আছে, কিছু মাটির নিচে আছে। কারণ ব্যাংকে বিশ্বাস করে না, ব্যাংক যদি টাকা ফেরত না দেয়, এত টাকা ফেরত করতে কি আপনি মালিক করছে? ব্যাংক যদি কয়, এখন যে পুলিশ সেই সব অপকর্ম করছে, সেই পুলিশে এখন আওয়ামী লীগে ধরে। দেখেন আল্লাহ কি বিধান, আল্লাহ কি বিচার। হ্যাঁ, এখন তাদের সময় নিয়োগ পাওয়া, তাদের সময় প্রমোশন পাওয়া, সেই পুলিশে এখন আওয়ামী লীগে বাড়ি বাড়ি গিয়ে খুঁজে। এখন তারা মনে করছে যে যে আইন আদালত বানাইছে, যে বিশেষ ট্রাইব্যুনাল বানাইছে, ক্রিমিনাল ট্রাইব্যুনাল বানাইছে, সেই আদালতে শেখ হাসিনার বিচার হবে, আওয়ামী লীগের নেতার বিচার হবে। 2025 সালের মধ্যে অনেকের বিচার হবে। 10 বছর 20 বছর জেল, ফাঁসি আপনারা অপেক্ষা করেন। জানুয়ারি মাস থেকে একটা পর একটা রায় শুরু হবে, দেখুন। তো এই যে তারা করলো, কারণ এই জনগণ, যে জনগণকে তো সুন্দর সুন্দর 10 টাকা চাউল খারাপ বাড়ি বাড়ি প্রত্যেক বাড়ি থেকে চাকরি দিবে, এইসব মিথ্যা কথাগুলো ক্ষমতায় বসে এমন তাণ্ডব করলো রাজা বাদশারা, যেরকম যে আমার বাবার দেশ, আমি এই দেশে আমি যা বলবো তাই হবে। বিশেষ পরীক্ষা আমরা পাশ করছিলাম, সেই বিশেষ পরীক্ষারও সে প্রশ্নপত্র তাহলে এমন কাহিনী করলো, সব নাকি ছাত্রলীগের লোক চাকরি পাইবে। এত কিছু চাকরি বাকি সব দিয়া শেষ পর্যন্ত সে থাকতে পারলো না। মাঝখান থেকে দেশের ক্ষতিটা হয়ে গেল। আজকে অনেক উন্নয়ন করছে, যে উন্নয়ন করছে তার চেয়ে 3 গুণ টাকা সে দেশের বাইরে পাচার করে। এদের কাহিনী বইলা শেষ করা যাবে না। কিন্তু আমি যে কথাটা বলতে চাই, আপনি আজকে অনেক দাবি করেছেন, এখানে একটা কথা বলতে হবে, এখন আমি এমপিও না, আমাদের দল, আপনাদের দল বিএনপি ক্ষমতায় না। আমরা এইসব সমস্যা শুনলাম। যদি আমাদের কাছে কখনো তালিকা চায় এই এলাকার নেতা হিসেবে, অবশ্যই আপনাদের এই অবহেলিত এলাকা। আজকে দেখেন, গতকাল আমরা এই ঢালপুর, সিদ্ধাবাগে এদের সাথে আমরা মত বিনিময় করেছি। আজকে আসছি নয়াপাড়া, কামরায়। কালকে আমাদের 11টা সাড়ে 11টার দিকে আমরা কুটুলিয়া যাব। এই ওয়ার্ডের যে গ্রামগুলো একটু অবহেলিত, যে গ্রামের নেতারা পারতপক্ষে কম যায়, নেতারা গেলে তো মনে করি কাঠগড়া হলো রাজধানী, আপনার এলাকায় কাঠগড়া গেলে সব দাবা হয়ে গেল। এতদিন তো এইভাবে চলছে। আমি কিন্তু দেখেন উল্টা দিক দিয়ে শুরু করছি যে না, এই এলাকা আগে যেতে হবে, এদের কথা শুনতে হবে, তারপর সবার শেষে আমরা কাঠগড়া যাব, দুর্গাপুর যাব, আড়াঘাট যাব, সেই পরিকল্পনা আমাদের আছে। তো এখানে অনেক রকম সমস্যা আছে, সব সমস্যা আমি ইচ্ছা করে এখন সমাধান করতে পারবো না। গ্যাসের দাবি করছেন, ওই যে কালকে দল করে শুনে আসলাম যে আমরা সেই আগে গ্যাস দিয়ে গেছি, সেই গ্যাস আছে, গ্যাসের পেশেন্ট নেই। গ্যাস আসলো, গ্যাসে যদি সেই দিয়ে যদি আপনি গ্যাসে ব্যবহার করতে না পারেন, সেটা কী লাভ হবে? এখানে কত কিছু করছে, এটা তো আমরা এখনো জানি না। আমার একটা সিএনজি আছে, সিএনজি তো অনেক সময় গ্যাসের পেশেন্ট এমন কম, সেই গ্যাস সেখান থেকে বাইরে হয় না। আমরা গাড়িতে গ্যাস দিতেও পারি না। যখন আমরা সুযোগ হবো, আমরা সেই গ্যাসের ব্যবস্থা করবো। কবরস্থান কখনো সরকারিভাবে হয় না, কবরস্থান নিজেরা উদ্যোগ নিয়ে জমি কিনে করতে হয়। আমি আপনাদের কাছে এটুকু আপিল করবো, কোথাও যদি আপনার জমি কোথাও থাকে, আপনারা নিজেরা একটা কমিটি করে এটা কম বেশি সবাই টাকা দেন, আমি আমার সাধ্য অনুযায়ী টাকা দেবো। যেমন অল্প অল্প করে আমরা জিরাবতে, এমনি তো আমাদের পারিবারিক কবরস্থান আছে, সেই কবরস্থানে পারিবারিক অবস্থানে তো পারিবারিক ব্যক্তিরা যাবে, কিন্তু জিরাবতে অনেক বাইরের লোকও বাড়ি ঘর করেছে, তাদের তো বাড়ি ঘর 3 শতাংশ 2 শতাংশ জমির মধ্যে বাড়ি, এবং ওই বাড়ির সাথে কবর দিতে পারবো। তাহলে কী উপায়? আমরা নামাতে কিন্তু জমি কিনেছি, অলরেডি 1 একর জমি কিনা হয়ে গেছে, আরও কেনার চেষ্টা চলছে, এবং আমরা টাকা সবাই যার যার সাধ্য অনুযায়ী টাকা দিয়ে আস্তে আস্তে কিন্তু সে কাজে এগিয়ে করছে। একসময় আমাদের অনেকেই টাকা থাকবে, কিন্তু আপনি এটা চিন্তা করেন, আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন তখন আপনার কবরটা কোথায় হবে? এটা এলাকাবাসীও চিন্তা করতে হবে। আপনারা উদ্যোগ করে একটা পাত্র তৈরি করে
বাকি ফান্ড বাইরের থেকে যতটুকু করা দরকার আমরা আমাদের দায়িত্ব থেকে সেটা করে আমরা করে দেবো, কিন্তু নিজে উদ্যোগ না দিলে সরকারিভাবে এটা কোনোদিন হবে এটা আমি মনে করি। ড্রেনের সমস্যা আছে, সেটা একই অবস্থা। দল ক্ষমতা আসলে আমাদের এই সমস্যাগুলো বললেন। ব্যাপারী বেড়া জামে মসজিদে আগেও আমরা আসছি। আমি কিন্তু একটু বলতে পারি, এই যে আসলাম এটা যাতে অব্যাহত থাকে। আমার ডিসেম্বর মাসে এতগুলো প্রোগ্রাম আমি হয়তো ডিসেম্বর মাসে পারবো না, কিন্তু কথা দিলে আমি জানুয়ারি মাসে এই নয়াপাড়া একদিন, কান্দারে একদিন, কুটুরিয়া, ধলপুরে, এইসব প্রত্যেকটা আমি একটা একটা মসজিদে আমি এসে নামাজ পড়বো। তখনও কিছু কথা বলতে পারবো, কোনো বাসায় গেলে তখন আপনাদের সাথে আবার নতুন করে দেখা হবে। আমরা যে এই জোগাড় তো অব্যাহত থাকলে অনেকে আমরা চিনি না, কিংবা আগে যাদেরকে চিনি আমাদেরকে আগের মতো সেই নামও হয়তো মনে নাই, কিন্তু আমাকে রাজনীতি করতে হইলে, ইলেকশন করতে হইলো, নেতা কর্মীদের পাশে আসতে হবে, তাদের নাম ঠিকানা জানতেও হবে। তো সেই জন্য কিন্তু আজকে এই উঠান বৈঠক। আর একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, সেটা হলো যে দেখেন, বিএনপিকে নির্বাচন করে জিততে হবে। এখন আমি বিএনপি নেতা কর্মীদের উদ্দেশ্য করবো, আপনারা এমন কিছু করেন না মানুষ যদি না বুঝে। অলরেডি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো নেতা বিএনপিকে কটাক্ষ করিয়া টিভিতে বলার চেষ্টা করছে যে একটি ফ্যাসিস্ট সরকারকে বিদায় করা হয়েছে আরেকটি ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতায় আনার জন্য না। এটা কিন্তু ইন্ডিয়াকে বিএনপিকে বলার চেষ্টা করে যে বিএনপি একটা বড় দল, এখানে অনেক ভালো মানুষও আছে। এটা তারা ডাইরেক্ট না বলে ইনডাইরেক্টলি বলে যে অনেক খারাপ মানুষও যদি আওয়ামী লীগের পথে হাঁটে, আওয়ামী লীগের মতো অত্যাচার করে। তো সেই জন্য আমরা কিছু নিয়মকানুন করবো, নির্বাচন যাতে সুস্থ হয় সেটার জন্য তারা কিছু সংস্কার করবে, এবং আরও কিছু সংযোগ তারা করতে চাচ্ছে যে চেয়ারম্যান হইতে গেলে এই শিক্ষাগত যোগ্যতা লাগবে, এমপি হইতে গেলে এই শিক্ষাগত যোগ্যতা লাগবে, শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হইতে গেলে মিনিমাম এই পাস করতে হবে। এইসব নিয়মকানুন কিন্তু আস্তে আস্তে হবে, এবং আমরা যে এইসব নিয়মকানুন হবে, আমি যে কথাটা বলতে চাচ্ছি, অনেকের নামে আমার কাছে অভিযোগ আছে যে ভাই যারা বিগত 15 বছর আমাদের জ্বালাইছে, এরা 2-4 যে মাকে মারালো, আপনার অমুক নেতার সাথে এখন ঘুরে এখন এদেরকে আপনি কিছু করবেন না। তো এখন আমার নাম ঠিকানাও দিচ্ছে। তো আমি আর নাম ঠিকানার কথা এখানে আমি বললাম না। আমি আমাদের সকল নেতাকে সতর্ক করতেছি, 15-16 বছর যাদের আমাদের প্রয়োজন হয় নাই, এখন মনে হয় তাদের খুব একটা প্রয়োজন নাই। আর একটা ব্যাপার কি, এদের মাথায় সমস্ত দুষ্ট বুদ্ধি আছে। আমাদের নেতা কর্মীরা যেটুকুই ভালো আছে, হ্যাঁ, যে মানুষের ক্ষতি করে না, জমি দখল করে না, বাড়ি দখল করে না, মার্কেট দখল করে না, গোপনে চাঁদা নেয় না, এরাই সে বুদ্ধিটা দিব। আরে ওর কাছে থেকে আমি ওই নেতা 10,000 টাকা চাঁদা নিত, আপনি চুপ থাকেন, আমি চাঁদাটা জোগাড় করে দিতেছি। এই যে আমাদের নেতারা যেটুকুই ভালো আছে, এটুকু ভালো কিন্তু আর সামনে মনে হয় থাকতে পারবে না। আমি বিনীতভাবে অনুরোধ করি যে এইসব নেতাকে যারা আওয়ামী লীগ 15 বছর চালায় জনগণ যাদের দিকে কটপট করে তাকে আছে, তারে নিয়ে নতুন করে আমার শক্তি বাড়ানোর কোনো প্রয়োজন মনে হয় না। ওই শক্তি দিয়ে যদি দেশ দেখা যেত তাহলে শেখ হাসিনা পলায়ন হতো না। তাদের লগে আজাইরা মানুষও ছিল, তাদের সাথে বৈধ অবৈধ অস্ত্রও ছিল। অস্ত্র মানুষ সাজানো গোছানো বাগান কোনো কাজে আসে না। তাই আমি বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করছি, আপনাদের মানে বিশেষ করে আমাদের নেতাকর্মী যারা আমার মঞ্চে আশেপাশে বসে আছে, আমি কারো নাম উল্লেখ করলাম না, এই আওয়ামী লীগের যারা দোষর, যারা বড় পদে নাই কিংবা বড় পদে ছিল, যারা বিভিন্ন অপকর্ম করছে, এই জনগণ সাক্ষী। আমি যদি অবৈধ একজন ঠাস ঠাস করে নামও বলবে, এদেরকে নিয়ে এত বাড়াবাড়ি করেন না, এদেরকে নিয়ে গাড়িতে চড়েন না, এদেরকে নিয়ে অফিসে বসায়েন না, এদেরকে নিয়ে বাসায় বসায় চা খাওয়ায় না। দলের আর যেন ক্ষতি না হয়, যা হচ্ছে দলকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। আজকে এই দলের 15-16 বছর আমাদের নেত্রীকে মিথ্যা মামলায় 2 বছর জেল খাটছে। আপনি দেখেন এই দেশে গণতন্ত্রের জন্য আমাদের খালেদা জিয়া অবদান কিন্তু কম না, 91 থেকে বারবার প্রধানমন্ত্রী হয়েছেন। এই বয়সও তুমি দেখেন এখন উনি বেঁচে আছেন। শেখ হাসিনা মনে মনে চাইছিল যে হয়তো খালেদা জিয়া বেশি দিন বাঁচবো না, আমার সামনে মারা যাব, আমি তো জানি আসলে বসে আছি। হ্যাঁ, সে কটাক্ষ করে বলছে ওনার এত চিকিৎসা দরকার কি, উনি এই দেশেই চিকিৎসা করেন। একটা মানুষ চিকিৎসার জন্য দেশের বাইরে যাবে,
তাকেও যাইতে দেয় না। কতটা বর্বর দেখেন। আল্লাহ যে বিধান আছে যে তোর যে এত ক্ষমতা, সব ক্ষমতা তোর থাকলে আমি আল্লাহ হয়েছি কেন? কার ক্ষমতা বেশি? আমার ক্ষমতা বেশি, তার ক্ষমতা দেখাইতে বাধ্য হয়েছে আল্লাহ। যদি বাড়াবাড়ি না করতো ক্ষমতা হয়তো আল্লাহ দেখাইতো। আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কতগুলো মিথ্যা মামলা, গতকাল একটা মামলা সে মানে খালাস পাইছে, একটা প্রবলেমে খালাস হচ্ছে, সেও কিন্তু মিথ্যা মামলা অভিযোজিত হয়ে দেশের বাইরে। আজকে এই দলটা তো এই পরিবার না থাকলে তো এই দলকে আমরা সংগঠিত করতে পারবো না। আজকে আমরা আপনাদের নেতা আমি, আমার নেতা তারা, তো তারা না থাকলে তো এই সারা বাংলাদেশকে সংগঠিত করা যে কোনো ব্যক্তির পক্ষে সম্ভব না। এই দল তাদের শহীদ জিয়া রহমান এই দল তৈরি করছে। আপনি দেখেন আজকে আওয়ামী লীগই সেই 73, 74 সালে, 75 সালে ওইসবের প্রেক্ষাপটে বিএনপি সৃষ্টি হয়েছে। আর তো যদি তারা সুন্দর করে দেশটা চালাইতো তাহলে এগুলো বিএনপির মতো দল কিন্তু তৈরি হতো না। তারা না বুঝা ক্যান্টনমেন্ট থেকে এই দলে তৈরি হয়েছে তাদের হয়েছে। তোরা এত ঐতিহ্যবাহী দল, তোরা সাদাবাজিটা যা বুঝোস, এটা বাংলা মানুষ দেখছে। নতুন প্রজন্ম এতদিন দেখে নাই, নতুন প্রজন্ম সেটাও দেখছে। তা আমি যেটা বলতেছি, এমন কাজ করা যাবে না। এই বিচার যেন আমার কাছে না আসে কোনো জনগণ, কোনো সাধারণ ব্যক্তি যে ভাই আগে আমাকে আওয়ামী লীগকে চাঁদা দিতে হইতো, এখন আপনার এরা আমার কাছ থেকে চাঁদা চায়। এখন বলেন সালাউদ্দিন ভাই আমি কি করব? এই বিচার যেন নয়াপাড়া কান্দাল থেকে কোনো লোক আমাকে না দেয়। এটা আমি আমার নেতা কর্মীদের কাছে আমাদের ভেবে চিন্তে হবে। আমরা যেমন কিছু কিছু করে দেখাচ্ছি যে আওয়ামী লীগের পথে আমরা হাঁটছিলাম, তার কিছু নমুনা দেখবেন যে আপনি গণতান্ত্রিকভাবে সবাই কথা বললেন, সবাইকে বক্তব্য রাখার সুযোগ দিলাম। এখানে রাশি রাশি নেতারা সব দাঁড়ায় রয় নাই, এখানে স্লোগান দিয়ে একদম মুখরিত হয় নাই, এখানে আমার গলায় 20টা মালা নাই। এগুলো তো আওয়ামী লীগের সিস্টেম ছিল, সেই সিস্টেম এখন আমরা করবো না। একটা ফুল দিলেন এলাকাবাসী থেকে, ঠিক আছে আমাকে আপনাদের সম্মান দেওয়া ইচ্ছে ছিলেন, কিন্তু আমাকে 50 জনের সে মালা দিবেন। এত মালা আমার দরকার নেই, যদি এমপি হইতে পারি তখন দিন, কিন্তু এলাকাবাসী থেকে একটা দিনে মালাই যথেষ্ট। আপনি জনে মালা দিলে তো হবে না। আমরা মানুষের কথা শুনতে আসছি। আজকে জাতীয় উসিলায় গণতন্ত্র এবং নতুন করে এই স্বাধীনতার স্বাদ পেলাম, তাদেরকে আমি সেলুট জানাই। আমরা আন্দোলন সংগ্রাম করে যা না করতে পেরেছি, এই তরুণ ছাত্ররা তারা আমাদের দেখিয়ে দিল কিভাবে আন্দোলন করতে হয়, কিভাবে জালিম সরকারকে পতন ঘটাতে হয়। আজকে সরকার তাদের পরিবারকে কত টাকা দিবে সেটা বিবেচ্য বিষয় না। এই সরকার যা করা করো, বিএনপি আইসাও হয়তো কোনো একটা পরিকল্পনা করবে, কিন্তু আমরা যারা এলাকায় আছি, যে এলাকায় যে মারা গেছে, শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ভবনের নাম বাদ থাকলে আমরা সেগুলো দিব, লাইব্রেরির নাম তাদের দিব, কোনো রাস্তার নাম যে রাস্তার নামকরণ হয় না সেই রাস্তার নাম দেবো, কোনো চত্বরের নাম দেবো। ইতিমধ্যে কিন্তু অনেক কিছু সাবা পৌরসভাতে হয়েছে, আমরা কিন্তু 2-4 টাকায় ঘোষণা দিয়েছি। এই কারণে তাদেরকে মূল্যায়ন করতে হবে, তাদের পরিবারের পাশে থাকতে হবে। যার ছেলে চলে গেছে সে জানে যে সন্তান হারানো বেদনা কি, এবং তাদেরকে সারা জীবন যতদিন তারা বেঁচে থাকবে তাদের পাশে আমাদের থাকতে হবে। এই কারণে তাদের মূল্যায়ন করতে হবে, তাদের সম্মানিত করতে হবে, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, যাতে আর কোনো জালিম সরকার আসলে রাজপথে আন্দোলন করার লোকে অভাব না হয়। তারা যেন মনে করে যে আমরা যে কারণে আন্দোলন সংগ্রাম করেছিলাম, এই জাতি, এই দেশের মানুষ আমাদের এখনো শ্রদ্ধা করে স্মরণ করে। তারা এইটাই আমাদের কাছে, দেশের কাছে, জাতির কাছে প্রত্যাশা করে। আমরা এই ব্যাপারে ঐক্যবদ্ধ। এই যারা সন্তানরা মারা গেছে তাদের পরিবারের পাশে অবশ্যই আমরা থাকবো। যতদিন এই দেশের এই গণতন্ত্র, স্বাধীনতা, লাল সবুজ পতাকায় সংবিধান থাকবে, আমরা এদেরকে সম্মানিত করে যাব। পরিশেষে নতুন প্রজন্মে অনেকে আমার সম্বন্ধে রিটার্ন কিছু বলেছে। আমি আরও কয়েকটি কথা, আমার বাবা যাওয়া নির্দেশে মুরব্বীরা চিনে যে উনি কিন্তু 43 থেকে 88 সাল এই আসলে ইউনিয়ন, পরবর্তী স্বাধীনতার পরে কিন্তু ইউনিয়নটা ভাগ হয়। আনোয়ার জং সাহেব আব্বার সাথে যেহেতু তার বিরোধ ছিল, আসলে ইউনিয়নটা ভাগ করে আমাদেরকে ইয়াপ ইউনিয়নে ফেলে দেয়, এবং ইয়াপ ইউনিয়ন স্বাধীনতার পরে ইয়াপ ইউনিয়ন হয়। এই 5 বছর একটানা চেয়ারম্যান ছিল, এবং অনেকে জানেন না 70-73 সালে এখানে অনেকে আছে। এই আনোয়ার জং সাহেবের সাথে আমার কুড়েগাঁও মার্কা, যেটা মুজাফর ন্যাপের পার্টির প্রতীক ছিল, সেই মার্কা নিয়ে ইলেকশন করছে। ওই সময় কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে ইলেকশন করা তো সহজ ছিল না,
অনেকে ভয় ভীতি পাইতো, অনেকে ইলেকশন করার সাহসও পাইতো না, এবং সেই সভা আসলে কিন্তু অনেকে তা ইলেকশন করেছে। এবং 79 সালে সে কিন্তু ধানের শীষ মার্কে নিয়ে সভা এলাকায় যখন কাশিমপুর কোনাবাড়ি এই সভারের সাথে এই ভাকুরটা, আমিনবাজার, তেঁতুলজোড়া, কাউন্দিয়া এগুলো এখন আমাদের সাথে নাই, অন্য নির্বাচনী এলাকায় এই আসনে ছিল। এবং আমার ছোটো ভাই দেওয়া মামা মইনুদ্দিন বিপ্লব কিন্তু পরিণত 2বার চেয়ারম্যান ছিল, 2003 এবং 2008 সালে। 14 সালে কিন্তু সে ভাইস চেয়ারম্যান হয়। এবং হুমায়ুন ভাই 80 ইউনিয়নে 1984 থেকে 2027 বছর একটা চেয়ারম্যান ছিল। আমরা একটু রাজনৈতিক পরিবারের সন্তান। আমি ক্যাডেট কলেজে পড়েছি, মেডিকেলে পড়েছি, BCS পাস করে 5 বছর চাকরি করছি। সরকারি নিয়ম হলো চাকরি ছেড়ে এমপি ইলেকশন করতে হবে। তো সেই চাকরি ছেড়ে রিজাইন করে আমি কিন্তু 96 সালে আপনাদের ভোটে, 2001 আপনাদের ভোটে 2 বা 10 বছর এমপি ছিলাম। 2008 ইলেকশনও কিন্তু ধানের শীষ থেকে আমি করেছি। 14 সালে বিএনপি চায় নাই। 2018 ইলেকশনে কিন্তু ধানের শীষ থেকে করেছি। দিনের ভোট আটকে হয়েছে, আপনারা ভোট দিতে পারেন না। 2024 সালে বিএনপি চায় নাই। এবং দেখেন আমি 3বার জেল খেটেছি। আমার যেসব বইয়ের নাম বলবো, জেলখানার ভিতরে থেকে এই বইগুলো লেখা হয়েছে। আমার 15টা বই মার্কেটে আছে। 2018 সাল থেকে লেখালেখি করছি। আমার আত্মজীবনী, এক জীবনে আমি দেওয়ান সালাউদ্দিন বাবুর নামে আপনি গুগলে সার্চ করে, রকমানি.com সার্চ করে দেখবেন এই বই মার্কেটে আছে। বাবার ছায়া বেড়ে ওঠা, আমার আব্বার জীবনী আছে, বাবার ছায়া বেড়ে ওঠা। তারপর অনেক দেশ ভ্রমণ করছি, সেসব ভ্রমণ কাহিনী আছে। ওই যে একটা পলিটিক্যাল বই লিখছি, তারা জমন আরও কিছু লেখার ইচ্ছা আছে। এবং দেখেন এখনও আমার নামে 53টা মামলা। এই সরকার বলছে এগুলো নাকি প্রত্যাহার করবো। আমি মনে মনে যেদিন আপনি ঘুমাতে যায় হাত কত সে জানি না, যে মারা যাওয়ার আগে কি মামলা টামলাগুলা মুক্ত হয়ে যেতে পারবো না, মামলা নিয়ে আমার কবরে যেতে হবে। আল্লাহ জানে আমার জন্য কি রাখছে। এখন এই সরকার থেকে কাউকে বাদ দেয় না। আপনি হাসপাতালে থাকেন, পালায়া থাকেন, দেশে বেড়ে থাকেন, যেখানেই থাকেন, মামলা আপনার নামে হবে। মাঝে মাঝে আমি একটু কষ্ট পেতাম, যেটা আমি তো সাভারের সবচেয়ে বড় নেতা, আমার নাম্বার দেখি সব মামলা 1 নম্বরে, মাঝে মাঝে দেখি ভিতরে 2 নম্বরে, 6 নম্বরে, 12 নম্বরে। তো আমি মনে করতাম আমার মান সম্মান কি কমে গেল। পেটার মামলা দিলে 1 নম্বরে দিই, 6 নম্বরে 10 নম্বরে দিলে তো একটু কষ্ট লাগে। যেখানেই দেখ আমার তো ছাড়ে নাই তারা। এখন এগুলা বিচার আল্লাহ করবে, আমরা সেই আলাপ করতে চাই না। আমি যেটা বলতে চাই, এই এলাকাগুলো অবহেলিত। আমি আপনাদের একটু কথা দিচ্ছি যে বিএনপি যদি ক্ষমতায় আসে এবং আমি আপনাদের ভোটে যদি এমপি হতে পারি, এই এলাকা অবহেলিত এলাকা, এইটা 5 বছর পরে আপনারা বলতে পারবেন। যা যা করা দরকার রাস্তা থেকে এবং আমি সেই যে কথাটা বলি, অবহেলিত এলাকা অবহেলিত থাকবে না। আমরা সবাই একটু ধৈর্য ধরি। সরকার যা যা নিয়মকানুন করতে চাচ্ছে জনগণের জন্য করুক। একসময় নির্বাচন হবে, নির্বাচন কিন্তু আমাদের ইমেজটা যেন নষ্ট না হয়। আমি নেতা কর্মীদের এই অনুরোধ করছি, আওয়ামী লীগ তো সিলসাপ করে ক্ষমতায় ছিল, এমপি হয়েছে, চেয়ারম্যান হয়েছে, মেম্বার হয়েছে। আমরা তো সিলসাপরে ভরসা করি না। আর এমন নির্বাচন হবে যেটা বাংলাদেশের ইতিহাসে সেরকম সুষ্ঠু নির্বাচন আপনারা দেখেন না। অতএব জনগণের ভোট লাগবে। অতএব আমাকে যেমন জনগণের সাথে যোগাযোগ রাখতে হচ্ছে, জনগণের পাশে আসতে হচ্ছে, জনগণের সামনে দাঁড়িয়ে কথা বলতে হচ্ছে। আমাদের নেতা কর্মীরা যেন জব দিয়ে এটা আওতায় থাকে। তার আজকে এই এলাকায় আসবো, এলাকার নেতা কর্মীরা সামনে থাকবে। এখন তাদের নামে যদি বদনাম হয়, তো প্রতিটা তো দলে হবে, আমার হবে, ইলেকশনে হবে। আমি বিনীতভাবে অনুরোধ করি, আমি যে পরামর্শ দিলাম, কে আওয়ামী লীগের থেকে আসবে না আসবে এটা জনগণ ঠিক করুক। আপনি একা সিদ্ধান্ত নিয়ে আপনার পকেটে কাউকে নেতাকে নেওয়ার দরকার নেই। 15 বছর যাদের প্রয়োজন হয়নি তাদের এখনো ইনশাল্লাহ লাগবে না। জনগণ আমাদেরকে ভালোবাসে। জনগণ বারবার বিএনপিকে ভোটের মাধ্যমে নির্বাচিত করেছে, তার প্রমাণ খালেদা জিয়া বারবার প্রধানমন্ত্রী হয়েছে। ইনশাল্লাহ আগামীতে জনগণও এই সরকারকে, এই দলকেই আবার ক্ষমতা আসবে। ওদের এত বাক্সগুলা ভোট আমার লাগবে না। আমাদের দলে যারা পরীক্ষিত তাদেরকে নিয়ে আমরা চলতে চাই। আপনাদের সহযোগিতা পেলে আমরা চেষ্টা করব যাতে জুলুম অত্যাচার যেটা আগে হয়েছে, ইনশাল্লাহ এখনও খুব বেশি জুলুম অত্যাচার কেউ কেউ চিন্তা করছে, পরিকল্পনা করছে। আমরা দায়িত্ব নিয়ে বলছি, এখন যেগুলো পারি না, এখন থেকে আজকে আসার পরে এই এলাকায় যেসব ব্যাপার আপনাদের নিশ্চয়ই
একটু মনোবল সহজ বেড়েছে আমার আশ্বাসের ভিত্তিতে। আমার নাম্বার 01748191919, 3/191919 আর 48 গ্রামীণ। আপনারা আমাকে ফোন দিয়ে জানেন, নাইলে মেসেজ দিয়ে, আপনার পরিচয়ের দরকার নেই, আপনার নাম বলাও দরকার নেই। আমি যদি বিএনপির নেতা হই, এরা সবাই যদি আমাদের কর্মী হয়ে থাকে, যারা 15 বছর আমার সাথে আন্দোলন সংগ্রামে ছিল, জেল কেটেছে, মামলা কেটেছে, আমি একটা অনুরোধ করলে, আমি একটা ধমক দিলে এরা সবাই শুনবে, আমি নিশ্চিত। অতএব অনেকের কিছু ভুল ভ্রান্তি হতে পারে, আগামীতে যাতে আমরা জনগণের দুর্গ বা হবে না এই প্রত্যয় নিয়ে আজকে যেন আমরা বাড়িতে ফিরে যাই। কোনো জনগণ, কোনো পাবলিক কোনো কষ্ট পাবে না এই এলাকায়, এইটাই আমার নেতা কর্মীদের কাছে প্রত্যাশা। আপনারা এই ব্যাপারে সোচ্চার থাকেন, ঐক্যবদ্ধ থাকেন। আমাকে জানেন, আমি কিন্তু বলছি জানুয়ারি মাসে কিন্তু আমি আবার এই মসজিদগুলোতে আসবো, আমার সাথে কথা বলেন, নাহলে কানে কানে বললেন যে এখন আমি 1 মিনিট কথা বলবো, একাই কথা শুনবো, সমস্যা নেই। আমরা চাই যে দুষ্ট লোক সব জায়গায় আছে, দুষ্ট লোকগুলোকে নিয়ন্ত্রণ করতে হয়। দুষ্ট লোকগুলো একবারে মানে নির্বাসন দেওয়া, খেদে দেওয়া, এলাকা বাইরে পাঠিয়ে দেওয়া যায় না। তাদেরকে হুমকি টিমকি ভয় ভীতি দিকে জানাইতে হবে যে তুমি আগের মতো চাঁদাবাজি করলে এলাকায় থাকতে পারবো না। এইটাই হলো আমাদের মেসেজ। তোমার নামে মামলা হবে, পুলিশ কিন্তু তোমাকে ধরে নিয়ে যাবে, না হলে আরো বুদ্ধি আছে, সেই কথা জনগণের সামনে বললাম। আপনারা আমার জন্য দোয়া করেন, আগামীতে আপনাদের ম্যান্ডেট নিয়ে আপনাদের পাশে, আপনাদের সাথে থেকে যেন আপনাদের খেদমত করতে পারি। আর যারা জুলুম অত্যাচার এখনো টুকটাক করছে কিংবা বন্ধ করবে না, তাদের জন্য সাহায্য করতে পারি। আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।